আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, তারা এখানে পোস্টার নিয়ে এসছে এবং তাদের মুখে রয়েছে স্লোগান। তারা কি বলছেন আমরা আগে শোনাবো, যে এরা কিন্তু সাধারণ মানুষ। কোথা থেকে এসেছেন আগে জানার চেষ্টা করবো। আপনারা এসেছেন সকাল সকালে বৃষ্টি মাথায় করে, আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনারা কারা? আমরা অ্যাবসলিউটলি কমন সিটিজেন এবং আমি বালিগঞ্জে থাকি। আমি মনে করেছি আজ যদি না দাঁড়াই আর কবে দাঁড়াবো। আর ডাক্তাররা মানে টানেলের শেষে যে লাইটটা হয় সেই লাইটটা দেখিয়েছেন। আমি একজন মা, আমি প্যারেন্ট, এবং আমি প্রচন্ড ভীত। আমার মেয়েও বাইরে কাজ করে। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোন সমাজে দাঁড়িয়ে আছি? ডাক্তাররা অকাল বোধন করে দিয়েছেন আজ। এটা হচ্ছে পুজোর আগে, যখন এক মাসও বাকি নেই, সেই জায়গা থেকে সাধারণ মানুষের বক্তব্য যে তারা বলছেন চিকিৎসকরা অকাল বোধন করেছেন। কিসের অকাল বোধন? যারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি অনেক বয়স্ক প্রবীণ নাগরিক, তারাও রয়েছেন। আপনি কে এসেছেন? আপনি কে, মানে আপনার দাবিটা কি? আপনি তো জুনিয়র চিকিৎসক নিশ্চয়ই নন। আজকে এখানে এসেছেন এই ধর্ণা মঞ্চ, এখানে একটা লড়াই চলছে কার্যত। আমিও লড়াই সামিল হতে এসেছি। 86 বছর বয়সে আমি এসেছি। কার জন্য এসেছি 86 বছর বয়সে? কার জন্য এসেছি? এই অন্তরাত্মাটা কেঁদেছে, সেই জন্য। কোথা থেকে এসেছেন? আমি বর্তমানে সল্টলেকেই আছি। আমার বাড়ি হচ্ছে বেহালা, এখানে মেয়ের বাড়ি। আমার নাতনি, খুব বড় গায়িকা আমার নাতনি। আচ্ছা, আমি ওইখানে আমাকে জামাই গাড়ি করে নিয়ে এসছি। মা, আপনি যে অস্থির হয়েছেন, চলুন আপনাকে নিয়ে যাই। থেকে এটা হচ্ছে মানে দিদা সারাক্ষণ, মানে দিদা তো যেরকম পুজো, আচ্ছা ঠাকুর, দুর্গা ঠাকুরের খুব বড় ভক্ত দিদা। তো দিদা সারাদিন স্তোত্র পাঠ করছে, পুজো করছে যে না এর জাস্টিস চাই। আজকে আমি একজন সঙ্গীত শিল্পী, আমাদের রাত করে কনসার্ট করতে হয়, বিভিন্ন জায়গা থেকে একা ফিরতে হয়। আজকে যদি আমাদেরকে এটা মেনে চলতে হয় যে আমরা রাত্রিবেলা কোথাও থেকে ফিরতে পারবো না, বাইরে বেরোতে পারবো না, অন্যায় হলে সেটার বিচার হবে, না হলে তো অন্যায় হতে থাকবে। যারা ক্রিমিনাল তারা যদি ফ্রিলি ঘুরে বেড়ায় তাহলে তো তারা অন্যায় করবে। এরকম তো একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্স যেখানে আমরা এনজয় করছি, সেখানে এটা তো হতে দেওয়া যায় না। স্বাধীনটা কি করে বলবো? আমরা পূর্ণ স্বাধীন বলতে পারছি না, আটকাচ্ছে জিভাতে। এখানে যাচ্ছি গন্ডগোল, ওখানে ঝামেলা, পরস্পর বিশ্বাস নেই। এটা কি স্বাধীনতা হচ্ছে? এবং সব থেকে বড় কথা, আজকে যখন এত মানুষের মাঝখানে এসেছি, এরা কিন্তু কেউ কাউকে চিনে আসেননি। এরা কিন্তু প্রত্যেকের কাছে অচেনা, কিন্তু একটা লড়াইয়ের ছন্দ এদেরকে এক করে দিয়েছেন। যেভাবে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলার মানুষ, সাধারণ মানুষ, কোন রকম পলিটিক্যাল কালার ছাড়া তারা আজকে একটাই লড়াই তাদের, যে তারা লড়াই করে জাস্টিসটা চান, ন্যায় বিচারটা চান। অভয়া কোথাও গিয়ে তাদেরকে একটা সূত্র দাঁড় করিয়ে রেখেছেন। তারা ভাবছেন ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাব। আদতে এই যে এরকম আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি, মহিলারা পুরো ভাগে রয়েছেন, তাও বয়স্ক মহিলারা। আপনি কোথা থেকে এসেছেন, কি চাইছেন আজকে এই ধর্ণা মঞ্চে? কেন আমি ধর্ণা মঞ্চে এসেছি যারা ধর্ণায় বসেছেন তাদের সহযোগিতা করতে, এবং আমি চাই যে উপযুক্ত শাস্তি হোক যারা অন্যায়কারী। এত বড় একটা অন্যায় হলো, আজ আমার ঘরের মেয়েরও হতে পারত, আজ আপনার ঘরের মেয়েরও হতে পারত। আমার ঘরে যদিও মেয়ে নেই, তবুও ঘরে ঘরে তো মেয়ে আছে। আমি একজন দেশের মা, সেইটা মনে করে আমি মনে করি যে এই এত বড় অন্যায়ের একটা শাস্তি হোক, তাদের প্রকৃতপক্ষে ইন্ডিকেট করা হোক যে আপনারা যে দাবিটা করছেন, সেই দাবিটা তো এই চিকিৎসকদেরও দাবি, যে 5 দফা দাবি করা হচ্ছে। সেই দাবির মধ্যে এটাও একটা বিষয় যে তারা চাইছেন যারা প্রকৃত অপরাধী তাদের যাতে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। সেই 5 দফা দাবিকে সামনে রেখেই তো কথা বলার জন্য বলেছেন। তারা তো বলেছেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতেও গিয়েছিলেন। আমরা একটু কথা বলবো। আচ্ছা, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া হয়েছে, গতকাল দেখেছেন, এর আগে বৃহস্পতিবার নবান্নে যাওয়া হয়েছিল, কোনোবারই বৈঠক হয়নি। গতকাল কার্যত শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যা যা শর্ত দিয়েছিলেন, সব শর্তে জুনিয়র ডাক্তাররা, চিকিৎসকরা তারা মেনে নিয়েও যখন মিটিং এর জন্য গেলেন তাদেরকে দরজা দেখিয়ে দেওয়া হলো। কি বলবেন, এটা কি মুখ্যমন্ত্রী যথেষ্ট সুন্দর পদক্ষেপ হইল, নাকি মুখ্যমন্ত্রীর অভিভাবক হিসেবে আরো কিছু বেটার ভাবতে পারতেন? আরো ওরা আরেকটু ধৈর্য নিয়ে, আরেকটু সহনশীলতার সঙ্গে যদি ওদেরকে দেখা হতো, ওদের কথা শোনা হতো, আমার মনে হয় সমাধান সূত্র একটা অবশ্যই বেরোতে পারে। আর এটা একমাত্র মুখ্যমন্ত্রী যদি একটু ইনিশিয়েটিভ নিতেন, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা তো এতদিন ডাক্তাররা এখানে রয়েছে, ওদের কথা একটু চিন্তা ভাবনা করলে আমার মনে হয় অবশ্যই ভালো। আমরা অনেক দূর থেকে এসেছি। একদম, আমরা প্রত্যেক মানুষকে দেখতে পাচ্ছি, তাদের কিন্তু একটাই দাবি যে তারা একদিকে
জাস্টিস চাইছেন এবং এই যে জুনিয়র চিকিৎসকরা এতগুলো দিন, 1 মাসের বেশি সময় ধরে তারা রয়েছেন, তাদের জন্য তারা ভাবছেন যে তারা লড়াইটা করছেন, এটা এখন নাগরিকদের আন্দোলন। আমার সঙ্গে পিঙ্কি রয়েছেন। পিঙ্কি, তোমার সঙ্গে যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা কি বলছেন? আমার সঙ্গে যারা ছিলেন এই নর্মাল সাধারণ মানুষ, জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? দেখো বিশাখা, কলকাতা পুলিশের ইতিহাসে এটাই হয়তো প্রথম যেখানে কর্তব্যরত একজন পুলিশ কর্মী যিনি খুন এবং ধর্ষণ মামলায় আরেকটি এজেন্সির হাতে গ্রেপ্তার হলেন। অত্যন্ত অত্যন্ত বলা যেতে পারে একেবারে নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা পুরো রাজ্যকে তথা পুলিশ ডিপার্টমেন্টকেও। এবং একই সঙ্গে এটাও প্রশ্ন উঠছে যে রক্ষকে কি তাহলে ভক্ষক, এমনই একটা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজের বহু চিকিৎসকরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবো। বলা হয় পুলিশই রক্ষক আমাদের, কিন্তু খুন এবং ধর্ষণ মামলায় গতকাল একজন ওসি অ্যারেস্ট হয়েছেন। এটা কতটা আমাদের সমাজের, আপনি চিকিৎসকরা সহ নাগরিক, কতটা মাথা হেট করে দিল? এটা খুবই একটা লজ্জার ব্যাপার যে এরকম একটা জিনিস আমাদেরকে দেখতে হলো আজকে। কিন্তু এটা ইনভেস্টিগেশন এখনো চলছে, তো আমরা চাই এটা পুরো স্বচ্ছ ইনভেস্টিগেশন হোক, যারা ইনভলভ আছে তারা সবাই ধরা পড়ুক, শাস্তি হোক আর জাস্টিস পাওয়া যাক। একটাই দাবি, সেটা হলো জাস্টিস ফর অভয়া, এর বেশি আর কিছুই নয়। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর, এই ধর্ষণ মামলায়, খুন মামলায় গ্রেপ্তার হওয়ার পর কোথাও কি আশ্বস্ত হচ্ছেন যে হয়তো বিচারের রাস্তা সুগম হচ্ছে? আশ্বাস তো আমাদের রাখতেই হবে। এটা বিচারাধীন একটা ইনভেস্টিগেশন চলছে, সিবিআই এটা ইনভেস্টিগেশন করছে। আমরা আশা করবো সিবিআই খুব ভালোভাবে ইনভেস্টিগেট করবে অ্যান্ড দে উইল ব্রিং অল দ্য কালপ্রিটস দ্যাট আর ইনভলভড ইন ইট আন্ডার জাস্টিস। আমি আরেকজনের কাছে যাবো যিনি রয়েছেন, আপনিও চিত্তরঞ্জন মেডিকেল কলেজ থেকে কথা বলবো। এইদিকে তো আমাদের নজর থাকবে স্বাস্থ্য ভবন থেকে আমাদের সঙ্গে বিশাখা এবং পিঙ্কি আমাদের প্রতিনিধিরা রয়েছে, কিন্তু এই মুহূর্তে সরাসরি নজর রাখবো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি প্রেস মিট করছেন। আলোচনা আসান কিন্তু 8টার পরেও 9টা কেউ কিছু তার উত্তরে বলেননি। অর্থাৎ তারা কিসের আলোচনা করছিলেন, কেন বললেন না, সেটা হয়তো তারা বলবে যে কেন তারা তার 6টা থেকে 9টার মধ্যে তাদের সুবিধা হলো না দেখা করার অথবা আলোচনায় যোগ দেওয়ার। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে একটা বাড়িতে 40 জন আসা এতটা জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে তারা 9টা অবধি কিছু বললেন না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী 9টা অবধি অপেক্ষা করলেন, তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা করবেন বলে বললেন যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিকন্ডিশনগুলো তারা আর সেগুলোর উপর জোর দিচ্ছেন না, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন। 3 ঘন্টা, মনে রাখবেন, আগে কয়েকদিন ধরে 2 ঘন্টা করে অপেক্ষা করেছে। আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, মানুষ জানে। এবং তারপর অপেক্ষা করেছেন। তারপরে যখন 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই, তখন তারা বললেন যে তারা দেখা করবেন। তাহলে এত যে সময় দেয়া হলো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করছেন এবং গতকালের যে ঘটনা ঘটেছে, যেভাবে ফিরে আসতে হয়েছে হতাশ হয়ে আন্দোলনকারী চিকিৎসকদের, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি সাফাই বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, তিনি একটা বিষয় স্থাপন করতে চাইছেন যে সদিচ্ছা রাজ্য সরকারের ছিল, কিন্তু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তাদের কারণের জন্যই এই বৈঠক ভেস্তে গিয়েছে।